একজন সাহসী পুলিশ অফিসার যে কখনোই নিয়মের তোয়াক্কা করে না, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে অপরাধীর বিরুদ্ধে লড়াই করে যায়। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে তাকে মুখোমুখি হতে হয় ভয়ঙ্কর কিছু ইন্টারন্যাশনাল ক্রিমিনালের সাথে। তার ব্যক্তিগত জীবনও খুব একটা সুখকর ছিল না। শৈশবের কিছু রহস্যজনক ঘটনা তার পুরো জীবনটাই বদলে দিয়েছে। শৈশবের কালো ছায়াগুলো সময়ের পরিক্রমায় আরো একবার তার সামনে চলে আসে। বলছিলাম বহুল আলোচিত বলিউড মুভি ব্যাডাস রাভি কুমারের কথা। একদিকে প্রতিশোধের তীব্র আগুন, অন্যদিকে অসম্পূর্ণ প্রেমের গল্প। দুটো মিলেই মুভিতে এক রুদ্ধশ্বাস অভিযান দেখানো হয়েছে। মুভির টুইস্ট আর অ্যাকশন মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। সেই সাথে রয়েছে দেশপ্রেম এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গল্পটা শুরু হয় 1959 সালে। এখানে আমরা দেখতে পাই রাকেশ এবং রাফি দুই ভাই তাদের বাবার সাথে গল্পগুজব করে সময় কাটাচ্ছে। রাকেশ এবং রাভি দুই ভাই হলেও তাদের সম্পর্ক বন্ধুর মতো। একে অপরকে প্রচন্ড ভালোবাসে তারা। একদিকে রাভি লুকিয়ে লুকিয়ে ধূমপান করছিল। একদিন রাকেশ সেটা দেখে ফেলে। রাকেশ প্রচন্ড রেগে গিয়ে রাভির সিগারেট ছুঁড়ে ফেলে দেয়। এরপর রাভিকে বলে, ওয়াদা কর আজকের পর থেকে আর কখনোই ধূমপান করবি না। রাভি ওয়াদা করে সে আর কখনোই ধূমপান করবে না। রাকেশ বলে, যদি ওয়াদা ভেঙে ধূমপান করিস তাহলে মনে রাখিস তোর ভাই মারা যাবে। রাকেশ চলে যাওয়ার পর রাভি মাটি থেকে সিগারেটটা উঠিয়ে নিয়ে বলে, আর কখনোই সিগারেট পান করবো না ঠিকই, কিন্তু সিগারেটকে সাথে নিয়ে জীবন কাটাবো আমি। এরপর আমাদেরকে 1989 সালের ঘটনা দেখানো হয়। এখানে আমরা এই গল্পের মেইন ভিলেন কার্লোসকে দেখতে পাই। ওমানের এক মরুভূমিতে প্রাইভেট হেলিকপ্টার থেকে নেমে আসে কার্লোস। তার সাথে আছে 4 জন অস্ত্রধারী সুন্দরী বডিগার্ড এবং কার্লোসের ব্যক্তিগত জ্যোতিষী। কার্লোস এখানে এসেছে একজন পাকিস্তানি এজেন্ট জায়েদ বাশিরের সাথে মিটিং করতে। এক ব্যক্তি জায়েদের সাথে কার্লোসের পরিচয় করিয়ে দেয়, কিন্তু কার্লোসের প্রশংসা করতে গিয়ে ওই ব্যক্তি কার্লোসকে পাওয়ার মেকার না বলে ভুলবশত পাওয়ার ব্রকার বলে ফেলে। এই সামান্য কারণে কার্লোস ওই মুহূর্তে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে। এটা দেখে জায়েদ কিছুটা অবাক হয়। জায়েদ কার্লোসের সাথে দেখা করতে এসেছে একটা উদ্দেশ্য নিয়ে। জায়েদের মূল উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়াকে ধ্বংস করা, আর এই কাজ সম্পূর্ণ করার জন্য জায়েদের প্রয়োজন একটা সিক্রেট ফাইল। ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স এবং নেভি কোথায় কোথায় তাদের সিক্রেট এজেন্টদেরকে অ্যাক্টিভ রেখেছে সমস্ত ইনফরমেশন এই ফাইলের মধ্যে আছে। এই ফাইলটা অন্তত হাই সিকিউরিটির আন্ডারে রাখা হয়েছিল। ফাইলটা একটা ছোট্ট রিল আকারে সংরক্ষণ করা হয়েছিল। কিন্তু একজন কারাপ্টেড ইন্ডিয়ান অফিসারের সহযোগিতায় আমেরিকান ডন ফ্রাঙ্কো লুকাস সেই সিক্রেট মাইক্রো রিলটা চুরি করতে সক্ষম হয়েছে। জায়েদ কার্লোসকে বলে ফ্রাঙ্কো লুকাসের কাছ থেকে সেই রিলটা নিয়ে আসতে। কার্লোস তার জ্যোতিষীকে জিজ্ঞেস করে এই কাজটা করা ঠিক হবে কিনা। জ্যোতিষী ইশারায় হ্যাঁ বলে দিলে কার্লোস রাজি হয়ে যায়। কার্লোস জায়েদকে জিজ্ঞেস করে এই রিলের মধ্যে এমন কি আছে যার জন্য এটা এত হাই সিকিউরিটির আন্ডারে রাখা হয়েছে। জায়েদ বলে ইন্ডিয়ার 250টি আন্ডার কভার এজেন্সি কোথায় কোথায় সিক্রেট আইডেন্টিটির সাথে অবস্থান করছে সমস্ত ইনফরমেশন এই মাইক্রো রিলের মধ্যেই আছে। ব্যাঙ্গালোরের কোনো একটা স্থানে মিসাইল লুকিয়ে রাখা হয়েছে। ওই রিলের মধ্যে কিছু কোড আছে যার মাধ্যমে ওই মিসাইলগুলোকে কন্ট্রোল করা যায়। আমরা ইন্ডিয়ার তৈরি মিসাইলগুলোকে ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবহার করে পুরো ইন্ডিয়াকে টুকরো টুকরো করে ফেলবো। কার্লোস বলে ঠিক আছে, তুমি আমাকে টাকা দিলে আমি অবশ্যই তোমার কাজ করে দেব। জায়েদ বলে তুমি যত টাকা চাও ততই পাবে। কথা বলে জায়েদ অ্যাডভান্স হিসেবে কার্লোসকে ব্রিফকেস ভর্তি টাকা দেয়। টাকা নিয়ে কার্লোস যখন চলে যাচ্ছিল তখন কার্লোসের ইন্ট্রোডাকশন দেওয়া সেই দ্বিতীয় ব্যক্তি কার্লোসকে জিজ্ঞেস করে, আমি তো আপনার ইন্ট্রোডাকশন ঠিক মতো দিয়েছি তাই না স্যার? কথা বলাতে কার্লোস ওই ব্যক্তিকেও গুলি করে হত্যা করে এবং বলে কনফিডেন্সবিহীন লোকদেরকে আমার প্রয়োজন নেই। এরপর কার্লোস ভুসাং নামের এক ব্যক্তিকে বলে ফ্রাঙ্কোর কাছ থেকে রিলটা উদ্ধার করতে। ভুসাং ওই কাজের জন্য সুধীর নামের এক ব্যক্তিকে কন্ট্রাক্ট দেয়। সুধীর আবার এই কাজের জন্য জেমস নামের একজন প্রফেশনাল ঘাতককে হায়ার করে। জেমস ইস্তাম্বুল শহরে গিয়ে ডন ফ্রাঙ্কো লুকাসের কাছ থেকে রিলটা উদ্ধার করে সুধীরকে দেয়। রিলটা হাতে পাওয়ার পর সুধীর জেমসকে হত্যা করে যাতে কোনো প্রমাণ না থাকে। এরপর সুধীর ভুসাংকে কল করে বলে মাইক্রো রিল এখন আমার কাছেই আছে। ভুসাং বলে ঠিক আছে, কাল আমার লোক জাগাওয়ার তোমার কাছ থেকে রিলটা নিয়ে আসবে। কিন্তু ওই রাতে সুধীরের সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। সুধীর একটা হোটেলের ছাদে বসে ড্রিঙ্কস করছিল। ওই সময় কেউ একজন সুধীরের কাছ থেকে মাইক্রো রিলটা ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। অনেক উঁচু বিল্ডিং থেকে পড়ে যাওয়ায় ওই মুহূর্তেই সুধীরের মৃত্যু হয়। ওই রাতে একই হোটেলে ডিনার করছিল সুধীরের স্ত্রী লায়লা এবং লায়লার ছোট বোন মধু। সুধীরকে ওই অবস্থায় দেখে লায়লা এবং মধু হতবাক হয়ে যায়। এরপর আমরা ওমানের মস্কট শহর দেখতে পাই। এই শহরেই থাকে কার্লোস। কার্লোস নিজের বাড়িতে জাগাওয়ারের কলের জন্য অপেক্ষা করছে, কারণ জাগাওয়ার তাকে বলেছে রিলটা সে উদ্ধার করতে পারবে। কিছুক্ষণের মধ্যেই জাগাওয়ারের কল আসে। জাগাওয়ারের ভয়েস শুনেই কার্লোস বুঝতে পারে কাজ হয়ে গেছে। এখানে আমরা জাগাওয়ারের পাশে লায়লাকে দেখতে পাই। ওই মাইক্রো রিলটা ওই মুহূর্তে লায়লার কাছেই আছে। মূলত ওই রাত সুধীরকে যে ধাক্কা দিয়েছিল সে অন্য কেউ নয়, বরং কাজটা করেছিল সুধীরের নিজের স্ত্রী লায়লা। লায়লা এবং মধু যখন ডিনার করছিল এর মাঝে লায়লা ওয়াশরুমের কথা বলে ছাদে চলে যায়
এবং সুধীরকে হত্যা করে আবারও মধুর সাথে ডিনারে জয়েন করে, যার ফলে কেউ জানতেও পারে না লায়লা এত বড় একটা কাজ করে এসেছে। কোনো প্রমাণ না থাকায় পুলিশও ভেবে নিয়েছে সুধীর আত্মহত্যা করেছে। যাই হোক, জাগাওয়ার কার্লোসের সাথে লায়লার কথা বলিয়ে দেয়। কার্লোস লায়লাকে সরাসরি জিজ্ঞেস করে রিলের বিনিময়ে সে কি চায়। লায়লা বলে সুধীরের মৃত্যুর 1 মাস পেরিয়ে গেছে, এই 1 মাসে জাগাওয়ার রিল হাসিল করার জন্য আমার সাথে অনেক চালাকি করেছে। সবার আগে তুমি জাগাওয়ারকে সাবধান করে দাও, আজকের পর থেকে যেন সে কখনোই আমার সাথে চালাকি করার চেষ্টা না করে। রিলটা আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি, আমাকে হত্যা করলেও কেউ সেটা খুঁজে পাবে না। কার্লোস বলে তা ঠিক আছে, কিন্তু তুমি তোমার ডিমান্ড বলো। সুধীরের সাথে 200 কোটি টাকা ডিল ছিল, তুমি কত টাকা চাও? লায়লা বলে আমি যা চাই তার সময় হলেই জানিয়ে দেব। লায়লার কথা শুনে কার্লোসের রাইট হ্যান্ড রাফতার বলে এই মহিলা প্রচন্ড চালাক, আপনি যদি অর্ডার করেন আমি এক্ষুনি তাকে শেষ করে দেব। তখন ভুসাং রাফতারকে শান্ত করে বলে আগে রিলটা আমাদের হাতে আসুক, তারপর লায়লার ব্যবস্থা আমরা অবশ্যই করব। এর পরের দৃশ্যে আমরা ইন্ডিয়ান ইন্টারপোলার একটা মিটিং দেখতে পাই। এখানে আমরা ইন্টারপোল অফিসার মহাবীর আহুজা এবং পুলিশ কমিশনার আফাস্তিকে দেখতে পাই। এছাড়া আরো কয়েকজন পুলিশ অফিসার এই মিটিংয়ে উপস্থিত আছে। মহাবীর অফিসারদের বলে আমি আপনাদেরকে এখানে ডেকেছি জাগাওয়ার নামের এক ব্যক্তির ব্যাপারে জানাতে। এই জাগাওয়ার কিছু বিদেশি শক্তির সাহায্য নিয়ে দেশের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করছে। জাগাওয়ারের পলিটিক্যাল পাওয়ারের কারণে আমরা ওকে অ্যারেস্ট করতে পারছি না। জাগাওয়ার এবং তার ছেলে শামসেরকে অ্যারেস্ট করার জন্য আমরা কয়েকজন ট্যালেন্টেড পুলিশ অফিসারকে পাঠিয়েছিলাম, কিন্তু কিছুদিন পর ওই পুলিশ অফিসারদের ডেড বডি নদীতে পাওয়া যায়। অফিসারদের হত্যার ব্যাপারে ইনকোয়ারি করার জন্য আমরা জাগাওয়ার এবং শামসেরকে পুলিশ স্টেশনে ডেকেছিলাম। ওরা পুলিশ স্টেশনে না এসে দেশ ছেড়ে পালিয়ে গেছে। বর্তমানে ওরা ওমানে আছে, আর ওমানে ওদেরকে অ্যারেস্ট করা প্রায় অসম্ভব। এই কাজের জন্য আমাদের একজন চৌকস অফিসার প্রয়োজন, যে জাগাওয়ার নামক এই ভয়ানক ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পারবে। তখন কমিশনার আভাস্তি ইন্টারপোল অফিসারকে রাভি কুমার নামের একজন অফিসারের কথা জানিয়ে দেয়। রাভি কুমার এমন একজন অফিসার যে প্রোটোকলের তোয়াক্কা না করে নিজেই অপরাধীদের শাস্তি দেয়। চাইল্ড ট্রাফিকিং এবং দেশের সাথে বেইমানি রাভি কুমার একদম সহ্য করতে পারে না। তার কাছে এই 2 অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, আর এই শাস্তি রাভি কুমার নিজের হাতেই দেয়। রাভি কুমারের লুক আর লাইফস্টাইল দেখে কেউ বিশ্বাসই করবে না সে একজন পুলিশ অফিসার। এই সমস্ত আচরণের কারণে বেশ কয়েকবার রাভি কুমারকে সাসপেন্ডও করা হয়েছিল, কিন্তু তারপরও রাভি কুমার কখনোই নিজের স্টাইল চেঞ্জ করেনি। রাভি কুমার কখনো সিগারেট খায় না, কিন্তু সিগারেট ছাড়া তার চলেও না। এখানে আমরা বুঝতে পারি পুলিশ অফিসার রাভি কুমার হচ্ছে সেই ছোট্ট রাভি যাকে আমরা আজকের মুভির শুরুতে দেখেছিলাম। রাভি কুমারের বর্ণনা শুনে ইন্টারপোল অফিসার মাহাবীর হেসে বলে এই রাভি কুমার নিজেকে কি ভাবে? কমিশনার আভাস্তি বলে কথা আমিও আভিকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি নিজেকে হিরো মনে করো নাকি। জবাবে রাভি কুমার বলেছিল আমি হিরো নই, সুপার হিরো। কমিশনার আভাস্তি রাভি কুমারকে আরো জিজ্ঞেস করেছিল তুমি যেভাবে চলাফেরা করো তোমার মৃত্যুর ভয় নেই? জবাবে রাভি কুমার বলেছিল দেশপ্রেমিকদের মৃত্যুর ভয় করলে চলে না। মহাবীর আভাস্তির কাছে জানতে চায় রাভি কুমারের মতো অফিসারকে কেন বারবার সাসপেন্ড করা হয়। আভাস্তি বলে প্রথমবার রাভি কুমারকে সাসপেন্ড করা হয়েছিল বিনা পারমিশনে একজন ক্রিমিনালকে মেরে ফেলার জন্য। দ্বিতীয়বার সাসপেন্ড করা হয়েছিল একজন পলিটিক্যাল লিডারকে হত্যা করার জন্য। পলিটিক্যাল লিডার একজন বিল্ডারের সাথে মিলে একটা বস্তি উচ্ছেদ করার জন্য বস্তিবাসীদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। এই কারণে সাধারণ জনগণ পলিটিক্যাল লিডারের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়, আর পরবর্তীতে সাধারণ জনগণের হাত থেকে বাঁচানোর জন্য ওই পলিটিক্যাল লিডারকে অন্য শহরে শিফট করানো হয়, আর লিডারের প্রোটেকশনের দায়িত্ব দেওয়া হয় রাভি কুমারকে। রাভি কুমার যখন পলিটিক্যাল লিডারকে হেলিকপ্টারে করে অন্য শহরে নিয়ে যাচ্ছিল, তখন এই লিডার অসহায় গরিব মানুষগুলোকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে শুরু করে, যার ফলে ক্ষিপ্ত হয়ে রাভি লিডারকে হেলিকপ্টার থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। রাভি কুমার এবং তার উপর কেস হয়েছিল, কিন্তু মিডিয়া এবং সাধারণ জনগণ রাভি কুমারের সাপোর্টে ছিল, যার ফলে সমস্ত কেস থেকে সে মুক্তি পায়। মাহাবীর জিজ্ঞেস করে বর্তমানে রাভি কুমার কোন কেসের জন্য সাসপেন্ড অবস্থায় আছে। আফাসি বলে লাস্টে যে কেসের জন্য সে সাসপেন্ড হয়েছে সেটা সরাসরি জাগরের সাথে কানেক্টেড। জাগরের 2 জন ছেলে ছিল। ছোট ছেলে সুরাজ কিছুদিন আগে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। মেয়েটার বাবা মা পুলিশে কমপ্লেন করলে রাভি কুমার জাগরের বাড়িতে গিয়ে জাগরের ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে আসে। জাগর রাভি কুমারকে বাধা দিলে রাভি কুমার বলে তোমার ছেলে যে অপরাধ করেছে তার একটাই শাস্তি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। সুরাজের কেস কোর্টে উঠলে জাগর তার পলিটিক্যাল পাওয়ারের জেরে ছেলেকে রেপ এবং মার্ডার কেস থেকে মুক্ত করে, কিন্তু রাভি কুমার এত সহজে এমন একজন অপরাধীকে ছেড়ে দেওয়ার মানুষ না। পরের দিনই সে সুরাজকে হত্যা করে নিজের হাতে অপরাধের শাস্তি দেয়। এরপর জাগরকে কল করে বলেছিলাম না তোর ছেলের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, আর আমি তার শাস্তি তাকে দিয়ে দিয়েছি। ছেলের মৃত্যুর সংবাদ শুনে জাগর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে রাভি কুমারকে হুমকি দিয়ে বলে আমি তোকে জীবিত ছাড়বো না, কিন্তু রাভি কুমার জাগরের কথায় কোনো পাত্তাই দেয় না। রাভি কুমার সুরাজকে হত্যা করেছে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু সবাই জানতো কাজটা সেই করেছে, তাই রাভি কুমারকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। এরপর আফাস্তি মাহাবীরকে জানায় জাগরের সাথে রাভি কুমারের চরম শত্রুতা থাকলেও দুজনের মধ্যে রক্তের সম্পর্ক আছে। জাগর মূলত রাভি কুমারের নিজের চাচা।
সবকিছু শোনার পর ইন্টারপোল অফিসার মাহাবীর এবং কমিশনার আফাস্তি আনঅফিসিয়ালি রাভি কুমারকে দেশদ্রোহের অ্যারেস্ট করার মিশনে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এর পরের দৃশ্যে আমরা কার্লোস এবং তার জ্যোতিষীকে দেখতে পাই। জ্যোতিষী কার্লোসকে বলে, আমার মনে হয় তুমি যদি মাইক্রো রিলে ডিলটা ছেড়ে দাও তাহলে তোমার জীবনে সবকিছু ঠিকভাবে চলবে। মাইক্রো রিলের এই ডিলটা তোমার জন্য শুভ নয়। কার্লোস বলে, ওই দিন তো তুমি নিজেই ডিলের জন্য সম্মতি দিয়েছিলে। জ্যোতিষী বলে, ওই দিন সময় তোমার পক্ষে ছিল, কিন্তু এখন তোমার বিপক্ষে চলে গেছে। আমার ভবিষ্যৎবাণী কখনো ভুল হয় না। তোমার খারাপ সময় চলে এসেছে। তোমার অতীতের সমস্ত পাপের ফল তোমার সামনে আসতে চলেছে। জ্যোতিষীর মুখে এসব কথা শুনে কার্লোস ক্ষিপ্ত হয়ে জ্যোতিষীকেই মেরে ফেলে। এদিকে রাভি কুমার মিশনের জন্য প্রস্তুতি নেয়। এখানে ফ্ল্যাশব্যাকে রাভি কুমারের ছোটবেলার কিছু ঘটনা দেখানো হয়। 1959 সালে হঠাৎ একদিন রাভির বাবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। গ্রামবাসী যখন তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে তখন তার হাতে একটা কাগজ দেখতে পায়, যেখানে লেখা ছিল, জয় হেরে আমি আমার সবকিছু হারিয়েছি। আমি আর কাউকে মুখ দেখানোর পরিস্থিতিতে নেই, তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছি। রাভির বাবার মৃত্যুতে রাভি, রাকেশ এবং তার পুরো পরিবার একেবারে ভেঙে পড়ে। রাভি এবং রাকেশের পরিবারের কাছে তাদের মা এবং দাদি আছে। সবে রাভির বাবার মৃত্যুটাকে আত্মহত্যা মেনে নিলেও রাভি এবং রাকেশ কিছুতেই মানতে পারছিল না তাদের বাবা এমন ডিসিশন নিতে পারে। একদিন রাকেশ রাভিকে বলে, আমি বাবার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছি। সত্যিটা আমি যেভাবেই হোক খুঁজে বের করব। আমি যতদিন না ফিরে আসছি ততদিন তুই মা আর দাদির খেয়াল রাখবি। যদিও রাকেশ বাবার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার জন্য বেরিয়ে গিয়েছিল, কিন্তু ওই দিনের পর থেকে রাকেশ আর কখনোই বাড়িতে ফেরেনি। রাকেশ কোথায় আছে, সে কি বেঁচে আছে নাকি মারা গেছে, সেটা কেউ জানে না। প্রেজেন্ট টাইমে রাভি কুমার তার বাবা এবং ভাইয়ের স্মৃতি স্মরণ করছিল। তাদের কথা ভাবতে ভাবতে রাভি একটা সিগারেট নিজের মুখে নিয়ে নেয়। তবে রাভি ধূমপান করে না, সে শুধু সিগারেট মুখে নেয়, কখনো তাতে আগুন দেয় না, কারণ সে তার ভাইকে ওয়াদা করেছিল কখনোই সে ধূমপান করবে না। যাই হোক, রাভি তার মা এবং দাদির কাছে বিদায় নিয়ে ওমানের উদ্দেশ্যে রওনা হয়, কারণ সেখানেই আছে জাগাওয়ার। রাভি যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিল তখন রাস্তায় রাভি তার প্রথম ভালোবাসা মধুকে দেখতে পায়। এই মধু হচ্ছে লায়লার ছোট বোন। মধু এবং রাভি দুজনেই একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু তারা কখনোই এক হতে পারেনি। আর তাদের এক না হওয়ার কারণ হচ্ছে লায়লা। সুধীরের সাথে লায়লার বিয়ের আগে লায়লা, মধু এবং রাভি তিনজন অনেক ভালো বন্ধু ছিল। বন্ধুত্ব থেকে মধু এবং রাভির মধ্যে মন দেওয়া নেওয়া হয়ে যায়, কিন্তু তাদের মধ্যে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় লায়লা, কারণ লায়লা ও রাভিকে ভালোবেসে ফেলে। তিনজন এক ভয়ানক লাভ ট্রায়াঙ্গেলে ফেসে গিয়েছিল। লায়লা জানতো রাভি তাকে ভালোবাসে না, সে কখনো রাভিকে পাবে না, তাই সে মধু এবং রাভিকেও এক হতে দেয়নি। লায়লা মধুকে বলেছিল, তুমি যদি রাভির কাছে যাওয়ার চিন্তা করো তাহলে একটা কথা মাথায় রেখো, তোমাকে রাভি অথবা আমার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। মধু তার বোনকে অনেক ভালোবাসত, তাই বোনের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে রাভির কাছে যাওয়ার সাহস হয়নি তার। অতীতের কথা ভাবতে ভাবতে রাভি প্লেনেই ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমের মধ্যেই সে স্বপ্নে তার ভাই রাকেশকে দেখতে পায়। রাকেশ রাভিকে বলছিল, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলতে চাচ্ছে। এমন সময় দেখে রাভি চমকে ওঠে। রাভির সাথে ছিল তার অ্যাসিস্ট্যান্ট রানা। রাভি রানাকে স্বপ্নের ব্যাপারে জানালে রানা বলে, তোমার নিয়তি হয়তো তোমাকে কোনো হিন্ট দিচ্ছে, ও মানেই হয়তো তুমি তোমার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পাবে। এই রানাও একজন পুলিশ অফিসার। রানা পুলিশ অফিসার হিসেবে চৌকস না হলেও সে একজন বিশ্বস্ত লোক, যার কারণে রাভি তার প্রতিটা মিশনে রানাকে নিজের সাথেই রাখে। রাভির টিমে আরও একজন অফিসার আছে যার নাম রাজা। রানা এবং রাজা একই টিমে কাজ করলেও একে অপরকে একদমই সহ্য করতে পারে না, কারণ দুজনেই মর্জিনা নামক এক রমণীর প্রেমে আসক্ত। ওমানের মাস্কট শহরে পৌঁছানোর পর রাজা রাভি কুমারকে জানায় ওমানে ভুজাং নামের এক পাওয়ারফুল লোক আছে যে ইন্ডিয়ান ক্রিমিনালদেরকে ওমানে আশ্রয় দেয়। এই ভুজাংয়ের বস হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কার্লোস। কার্লোসের পাওয়ার ইউজ করেই ভুজাং ওমানের রাজনীতির সঙ্গে জড়িত হয়েছে, যার কারণে ইন্ডিয়ান পুলিশ ভুজাংয়ের ধারের কাছেও যেতে পারে না। ভুজাং ওমানে সাধু বাবার বেশ ধরে থাকে, যার কারণে ওমানে তার ভক্তের সংখ্যাও কম নয়। ভুজাংয়ের ব্যাপারে জানার পর রাভি ভুজাংয়ের সাথে দেখা করতে চায়। রাজা বলে, ভুজাংয়ের সাথে সরাসরি দেখা করার কোনো উপায় নেই, তার সাথে দেখা করতে হলে প্রোটোকলের পারমিশন নিতে হয়। কিন্তু রাভি কখনোই প্রোটোকলের ধার ধারে না, সে সরাসরি ভুজাংয়ের বাড়িতে চলে যায়। ভুজাংয়ের লোকজন রাভিকে বাধা দেওয়ার চেষ্টা করলে রাভি তাদেরকে মেরে হাড়গোড় ভেঙে দেয়। এরপর রাভি ভুজাংয়ের সাথে দেখা করে সরাসরি বলে, আমি জানতে পেরেছি জাগোয়ার এবং তার ছেলে শামশের তোমার কাছে আছে, তুমি ওদেরকে আমার হাতে তুলে দাও, তোমার সাথে আমার কোনো শত্রুতা থাকবে না। কিন্তু তুমি যদি আমার সাথে শত্রুতা করতে চাও তাহলে মনে রেখো রাভি কুমারের সাথে শত্রুতার ফল অনেক ভয়ানক হয়। ভুজাং বলে, তুমি তাদের কথা বলছো, তারা আমার কাছে নেই, আর আমি কখনো মিথ্যা বলি না। রাভি কুমার বলে, তোমার মতো ভণ্ডদের জানা আছে আমার। এরপর রাভি নিজের অ্যাড্রেস দিয়ে বলে, জাগাওয়ার এবং শামসেরকে আমার বাংলোতে দেখা করতে বলবে। ওরা যদি না আসে তাহলে ওদের ভাগ্যে অনেক খারাপ কিছু আছে, আর তুমি যে একজন মিথ্যাবাদী এবং প্রতারক এটা আমি যেদিন প্রমাণ করতে পারবো সেদিন তোমারও মৃত্যু নিশ্চিত। ভুজাংকে রীতিমতো হুমকি ধামকি দিয়ে রাভি চলে যায়। রাভি চলে যাওয়ার পর জাগাওয়ার এবং শামসের ভুজাংয়ের সাথে দেখা করতে আসে। রাভু জাগোয়ারকে খুঁজতে খুঁজতে মাস্কাটে চলে আসবে, এটা জাগোয়ার কখনোই কল্পনা করতে পারেনি। জাগোয়ার অনেক টেনশনে পড়ে যায়, এখন কি করবে সে? ভুজাং হেসে বলে, রাভি কুমারকে শেষ করার দায়িত্ব আমার।
অন্যদিকে রাজা রাভিকে নিশা নামের একজন আন্ডার কভার এজেন্টের সাথে পরিচয় করিয়ে দিতে একটা পার্টিতে নিয়ে যায়। নিশা যেহেতু আন্ডার কভার এজেন্ট, তাই সে নিজের আসল পরিচয় গোপন করে নিজেকে একজন ডান্সার হিসেবে সবার সামনে প্রকাশ করে। রাভি যখন নিশার সাথে পরিচিত হতে চায় তখন নিশা ডান্স করছিল। এই পার্টিতে কার্লোসও প্রেজেন্ট ছিল। রাভি আগে কখনোই কার্লোসকে দেখেনি। রাভি পার্টিতে গান গায় এবং রাভির পাশেই কার্লোস ডান্স করে, কিন্তু রাভি কার্লোসকে চিনতেও পারে না। ডান্স শেষে কার্লোস চুপচাপ পার্টি থেকে চলে যায়। ওই পার্টিতে ভুসাংয়ের বিশ্বস্ত লোক টনি প্রেজেন্ট ছিল। রাভি টনিকে গুলি করে আহত করে। সাথে সাথে টনির সাথীরা রাভির উপর অ্যাটাক করে। রাভি ওদের উপর পাল্টা অ্যাটাক করে ওদেরকে প্রতিহত করে। রাভিকে হেল্প করে আন্ডার কভার এজেন্ট নিশা। এরপর রাভি টনির কাছে জানতে চায় জাগাওয়ার কোথায়। টনি জাগাওয়ারের অ্যাড্রেস না দিয়ে উল্টো রাভিকে হুমকি দিয়ে বলে, তুই যাদের সাথে পাঙ্গা নিচ্ছিস তোর মৃত্যু নিশ্চিত। রাভি বলে, একদিন একদিন সবাইকেই মরতে হবে, আমার চিন্তা না করে তুই বরং বল জাগাওয়ার কোথায় আছে, নয়তো তোর এমন জায়গায় গুলি করবো বুলেটও লজ্জা পাবে। উপায় না পেয়ে টনি রাভাকে জানিয়ে দেয় কার্লোসের কাছে গেলে জাগুয়ারকে পাওয়া যাবে। ওরা সবাই একটা মাইক্রোরিল উদ্ধারের জন্য ব্যস্ত আছে। ওই মাইক্রোরিলে ইন্ডিয়ার সমস্ত সিক্রেট ইনফরমেশন আছে। মাইক্রোরিলটা বর্তমানে লায়লার কাছে আছে। লায়লা সেই রিলটা কার্সোলের কাছে নিয়ে গেছে, যেখানে জাগারও উপস্থিত থাকবে। রাভি জানতে চায় কার্লোস এই মুহূর্তে কোথায় আছে। টনি জানায় একটু আগেও কার্লোস এই পার্টিতেই ছিল। টনি রাভিকে কার্লোসের বর্ণনা দেয়। কার্লোস সবসময় একটা হ্যাট পরে থাকে। সে নিজে যেমন ভালো নাচতে পারে তেমনি অন্যদেরকেও নাচাতে পারে। কার্লোসের বর্ণনা শুনে রাভি বুঝতে পারে একটু আগে তার পাশে যে ব্যক্তি ডান্স করছিল সেই কার্লোস। রাভি টনির কাছে জানতে চায় এই মুহূর্তে কোথায় গেলে কার্লোসকে পাওয়া যাবে। টনি বলে সকাল হলেই কার্লোস জাবাল হিলে চলে যাবে। আজ কার্লোসের গার্লফ্রেন্ড মিনার মৃত্যুবার্ষিকী। জাবাল হিলে কার্লোসের গার্লফ্রেন্ড মিনার মৃত্যু হয়েছিল, তাই প্রতি বছর এই দিনে কার্লোস তার স্মৃতিচারণ করতে জাবাল হিলে যায়। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কার্লোসের গার্লফ্রেন্ড মিনা আসলে পুলিশের আন্ডার কভার এজেন্ট ছিল। কার্লোসকে ধরার জন্যই সে নিজের পরিচয় গোপন করে কার্লোসের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে। কার্লোস যদি সত্যিটা জানতে পারে সে মিনাকে জাবাল হিলে নিয়ে গিয়ে সত্যিটা স্বীকার করতে বলে। মিনা সত্যিটা স্বীকার করে বলে, আমি পুলিশের এজেন্ট, এটা যেমন সত্যি তেমনি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এটাও সত্যি। কিন্তু কার্লোস মিনার ভালোবাসার মূল্যায়ন করে না। সে মিনাকে পাহাড় থেকে ফেলে দিয়ে হত্যা করে। প্রেজেন্ট টাইমে কার্লোস জাবাল হিলের সেই একই স্থানে দাঁড়িয়ে মিনার স্মৃতিচারণ করে এবং বলে, তুমি যদি আমার সাথে বেইমানি না করতে তাহলে তোমাকে হত্যা করার প্রয়োজন হতো না, আজ আমরা একসাথে থাকতাম। এর মাঝে রাভি কুমার সেখানে পৌঁছে যায়। রাভিকে দেখা মাত্র কার্লোস বাইক নিয়ে পালাতে শুরু করে। রাভিও কার্লোসের পেছনে পেছনে যেতে থাকে। এক পর্যায়ে কার্লোসের লোকেরা গাড়ি নিয়ে এসে রাভির পথ আটকে দেয়, যার কারণে রাভি আর কার্লোসকে ধরতে পারে না। এদিকে ভুসাং ওমানের ইন্ডিয়ান অ্যাম্বাসিতে রাভির বিরুদ্ধে কমপ্লেন করেছে যে রাভি তাকে হত্যার হুমকি দিয়েছে। তাই কমিশনার আফাস্তি রাজা এবং রানাকে কল করে বলে এই মুহূর্তে ভুসাংয়ের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত হবে না। ভুসাংয়ের বিরুদ্ধে অ্যাকশন নিলে রাভি নিজেই ফেসে যাবে, আর ওমান পুলিশের হাতে ধরা পড়লে ইন্ডিয়ান সরকার কিছুই করতে পারবে না। আফাস্তি বলে, আমি লায়লাকে ট্রেস করে ওমানে চলে যাব। আমি ওমানে না পৌঁছানো পর্যন্ত তোমরা কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না। কিন্তু লায়লা এখানে একটা চালাকি করে, সে নিজে ওমানে না গিয়ে মধুকে একা পাঠিয়ে দেয়, যার কারণে আফাস্তি লায়লাকে ট্রেস করতে পারে না। এদিকে রাভি আফাস্তির অর্ডার অমান্য করে আবারও ভুসাংয়ের বাড়িতে চলে আসে। ভুসাং তখন তার ভক্তদের সামনে সহিংসতার বক্তৃতা দিচ্ছে। রাভি ভুসাংয়ের সাথে কথা বলার জন্য তাকে সাইডে ডাকে, কিন্তু ভুসাং বলে যা বলার সবার সামনেই বলো। তখন রাভি ভুসাংয়ের ভক্তদের সামনেই ভুসাংকে মারধর করতে শুরু করে। ভক্তরা সামনে থাকায় ভুসাং কোনো পাল্টা জবাব দিতে পারে না। এরপর রাভি ভুসাংকে বলে, জাগাওয়ারকে বলে দিস আমি তার পরিবারকে একত্রিত করার মিশনে নেমেছি। জাগাওয়ারের এক ছেলে সুরাজকে তো অনেক আগেই পরপারে পাঠিয়েছি, একটু আগে আরেক ছেলের শমসেরকে সুরাজের কাছে পাঠিয়ে দিয়েছি। এবার জাগুয়ারের পালা। তুই যদি নিজের প্রাণ বাঁচাতে চাস তাহলে 4 দিনের মধ্যে জাগুয়ারকে আমার কাছে পাঠিয়ে দিবি, নয়তো তোরও মৃত্যু হবে। ভুসাং রাভির উপর ক্ষুব্ধ হয়ে বলে, তোর ড্রামা শেষ হলে এখান থেকে দ্রুত চলে যা। রাভি ভুসাংকে হুমকি দিয়ে চলে যায়। এরপর ভুসাং জাগুয়ারকে ডেকে সমস্ত ঘটনা জানায়। শামসারের মৃত্যুর সংবাদ শুনে জাগুয়ার প্রচন্ড ক্ষিপ্ত হয়। জাগুয়ার বলে, চোখের সামনে রাভির মৃতদেহ না দেখা পর্যন্ত আমার শান্তি হবে না। ভুসাং বলে, ধৈর্য ধরো, তুমি অবশ্যই শান্তি পাবে। ভুলে গেছো আমরা কিভাবে রাভির বাবাকে হত্যা করেছিলাম? রাভি কুমারকে ওর বাবার থেকেও নির্মমভাবে হত্যা করব আমরা। এখানে আমরা জানতে পারি রাভির বাবা আত্মহত্যা করেনি, বরং জাগুয়ার এবং ভুসাং জোরপূর্বক তার কাছে সুইসাইড নোট লিখে নিয়ে তাকে হত্যা করেছে। অন্যদিকে নিশা রাভিকে মুসা নামের একজন অস্ত্র বিক্রেতার কাছে নিয়ে যায়। কার্লোসের রাইট হ্যান্ড রাফতারও ওই মুহূর্তে মুসার দোকানেই প্রেজেন্ট ছিল। সে একটা অত্যাধুনিক গান ট্রায়াল দিচ্ছিল, কিন্তু এই গান নিয়ে রাফতার ঠিকমতো টার্গেট করতে পারছিল না। তাই সে মুসাকে বলে এই গান কোনো কাজের না। তখন রাভি ওই গান নিয়ে প্রথমবার এই টার্গেটে শুট করে এবং বলে গান চালাতে জানতে হয়, যারা চালাতে জানে না তাদের কাছে অকাজেরই মনে হয়। একথা শুনে রাফতার প্রচন্ড রেগে যায়। দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রাফতার নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য রাভিকে কার রেসিং এর চ্যালেঞ্জ করে। রাভি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং মাত্র 50 পয়সা বাজি ধরে। রাফতার বিরক্ত হয়ে বলে, এত বড় চ্যালেঞ্জের মাত্র 50 পয়সা বাজি কেন? তখন রাফি বলে, আমি মানুষের যোগ্যতা দেখে বাজি ধরি, তুই 50 পয়সারই যোগ্য। দুজনের মধ্যে তখন কার রেসিং শুরু হয়। নিশা তখন রাভির সাথেই ছিল। দীর্ঘ সময় রেসিং চলার পর রাভি রাফতারের গাড়িতে ধাক্কা দেয়।
এতে রাফতারের গাড়ি একেবারে উল্টে যায়। তখন রাফি গাড়ি থেকে নেমে রাফতারকে বলে, ভেবেছিলাম তুই 50 পয়সার যোগ্য, কিন্তু এখন তো দেখছি 50 পয়সারও যোগ্যতা নেই তোর। আমি তোর জীবন ভিক্ষা দিতে পারি একটা শর্তে। তুই যদি আমাকে বলিস কার্লোস কোথায় আছে, তাহলে আমি তোকে এখান থেকে জীবিত ফেরত দেব। ওই সময় কার্লোস হেলিকপ্টার নিয়ে ওখানে প্রেজেন্ট হয়। কার্লোস রাভি এবং নিশাকে উদ্দেশ্য করে অনবরত গুলি চালাতে থাকে। রাভিও কার্লোসকে উদ্দেশ্য করে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সে কার্লোসের হাতে গুলি করে তাকে নিরস্ত্র করে ফেলে। এরপর রাভি কার্লোসকে গুলি করে হত্যা করতে যাবে, তখনই নিশা রাভির হাতে গুলি করে। এখানে আমরা জানতে পারি নিশা আসলে কার্লোসের জন্য কাজ করে। রাভি নিরস্ত হওয়ার পর কার্লোস রাভিকে উদ্দেশ্য করে বড় বড় ডায়লগ দিতে শুরু করে। তখন নিশা কার্লোসকে বলে, কথা বলার মতো সময় আমাদের হাতে নেই, দ্রুত রাভিকে হত্যা করে চ্যাপ্টার এক্ষুনি ক্লোজ করে দাও। নিশার কথা শুনে কার্লোস নিশাকেই গুলি করে এবং বলে, আমার কাজ করার জন্য আমার কাছে টাকা নিয়ে আবার উল্টো আমাকে অর্ডার দেয়, এমন মানুষ আমার প্রয়োজন নেই। এরপর কার্লোস রাভিকে উদ্দেশ্য করে গুলি করে। রাভি গুলিবিদ্ধ হয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। সমস্ত টিভি চ্যানেলে রাভির মৃত্যুর নিউজটা দেখানো হয়। সেই সাথে এটাও বলা হয় রাভির ডেড বডি কোথায় খুঁজে পাওয়া যায়নি। রাভির মৃত্যুর নিউজ শুনে মধু অনেক ইমোশনাল হয়ে যায়। এর মাঝে লায়লা মধুর কাছে ওমানে চলে আসে। লায়লা আসার পর সে মধুর লাইফস্টাইল একেবারে চেঞ্জ করে দেয়। মধুকে সে অনেকটা নিজের মতো করে তৈরি করতে থাকে। একদিন মধু সুইম করছিল, সেই মুহূর্তে রাফতার লায়লার সঙ্গে দেখা করতে আসে। সুইমিং পুলে মধুকে দেখেই রাফতার মধুর প্রতি আকৃষ্ট হয়। লায়লা মধুর সাথে রাফতারের পরিচয় করিয়ে দেয়। ওই মুহূর্তেই রাফতার মধুকে বিয়ের প্রপোজাল দেয়। সে রীতিমতো মধুর হাত ধরে টানাটানি করতে শুরু করে। রাফতারের এমন আচরণে মধু প্রচন্ড বিরক্ত হয়, কিন্তু লায়লা মধুকে বলে, রাফতার এই শহরের ডন, তুই রাফতারকে বিয়ে করে তাকে খুশি রাখ, তোর জন্য এটাই ভালো হবে। মধু অবাক হয়ে বলে, তুমি আমার সাথে এসব কি ভাষায় কথা বলছো? লায়লা বলে, যা বলছি একদম ঠিক বলছি, কারণ তোকে আমি ঘৃণা করি। তোর জন্মের পর থেকে সবসময় মানুষের মুখে তোর প্রশংসা শুনতে শুনতে আমি অতিষ্ঠ। আমি তোর থেকে দেখতে যথেষ্ট সুন্দরী, অথচ রাভি কুমার তোকেই ভালোবেসেছে। তোকে ওমানে নিয়ে আসার উদ্দেশ্য আমার সফল হয়েছে। তোকে এরকম কাজের জন্যই আমি তৈরি করেছি। এরপর লায়লা মধুকে রাফতারের হাতে তুলে দিয়ে বলে, আজ থেকে মধু তোমার। রাফতার মধুকে নিজের সাথে নিয়ে যায়। এরপর লায়লা মাইক্রো রিলের ব্যাপারে ডিল করার জন্য কার্লোসের কাছে যায়। সেখানে ভুসাং এবং রাফতারও উপস্থিত ছিল। লায়লা কার্লোসকে বলে, মাইক্রো রিলের বদলে আমি টাকা চাই না। এরপর লায়লা একটা নেকলেসের ছবি দেখিয়ে বলে, মাইক্রো রিলের বদলে এই নেকলেসটা আমার প্রয়োজন। ভুসাং রেগে গিয়ে বলে, এই নেকলেসের ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? লায়লা বলে, আমি জানি এই নেকলেস একজন রানীর। এই নেকলেস প্রায় 800 বছর পুরনো এবং এই নেকলেসের মধ্যে পৃথিবীর সব থেকে বড় ডায়মন্ড আছে। ভুসাং বলে, এই নেকলেস পৃথিবীর সব থেকে হাই সিকিউরিটির ক্যাসেলে রাখা হয়েছে। সেখানকার সিকিউরিটি উপেক্ষা করে চুরি করা তো দূরের কথা, সেখানে পৌঁছানোই অসম্ভব। লায়লা বলে, এই সপ্তাহে একটা এক্সিবিশনে নেকলেসটা পাবলিকদের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পাবলিক মাত্র 2 ঘন্টার জন্য এটা দেখার সুযোগ পাবে। এই 2 ঘন্টার মধ্যেই নেকলেসটা চুরি করার সুযোগ আছে। ভুসাং রেগে গিয়ে বলে, এখন কি তোমার জন্য আমরা চুরি করবো নাকি? লায়লা বলে, আমি জানি না, হয় আমাকে নেকলেস এনে দাও, নয়তো রিলের ব্যাপারে ভুলে যাও। আমাকে মেরে ফেললেও এই রিল কোথায় আছে তোমরা কখনোই জানতে পারবে না। কার্লোস লায়লার প্রস্তাবে রাজি হয়। এদিকে রাজা এবং রানা রাভির কোনো সন্ধান না পেয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। ওরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে রাভি যেন দ্রুত ফিরে আসে। সৃষ্টিকর্তা ওদের প্রার্থনা শোনে। ঠিক ওই মুহূর্তে রাভি চলে আসে। ওরা রাভিকে দেখে প্রচন্ড খুশি হয়। ও রাভির কাছে জানতে চায় এত উঁচু পাহাড় থেকে পড়ার পরেও সে কিভাবে অক্ষত আছে। রাভি জানায় তার কাছে আগে থেকে প্যারাশুট ছিল, তাই পাহাড়ের উপর থেকে পড়েও তার কোনো ক্ষতি হয়নি। আর রাভি শরীরে বুলেট প্রুফ জ্যাকেট ছিল, যার কারণে কার্লোসের গুলিতেও তার কোনো ক্ষতি হয়নি। এরপর রাজা এবং রানা জানায় রাভির মা এবং দাদি রাভির সাথে দেখা করার জন্য মাস্কটে আছে। রাভি রেগে গিয়ে বলে, তোমরা তাদেরকে আসতে নিষেধ করনি কেন? রাজা এবং রানা বলে, আমরা নিষেধ করেছিলাম, কিন্তু তারা আমাদের কোনো কথা শোনেনি। রাজা এবং রানা আরও জানায় কমিশনার আভাস্তি এবং ইন্টারপোল অফিসার মাহাবীর মাস্কটে চলে এসেছে এবং ওরা রাভির সাথে দেখা করতে চায়। অন্যদিকে লায়লা কার্লোসের সাথে পার্সোনালি দেখা করতে চায়। সে কার্লোসকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। যদিও প্রথমে কার্লোস লায়লার অনৈতিক প্রস্তাবে রাজি হয় না, কিন্তু লায়লা অনেকটা জোরপূর্বক কার্লোসকে রাজি করিয়ে ছাড়ে। দুজন একসাথে কিছু সময় কাটায়। কার্লোসের রুমে একটা তাজমহলের স্ট্রাকচার ছিল। এটা কার্লোসের অনেক পছন্দের একটা জিনিস। কার্লোস কসম করলেও এই তাজমহল স্ট্রাকচারের নামই করে। লায়লা কার্লোসের চোখ ফাঁকি দিয়ে কার্লোসের তাজমহলের নিচে মাইক্রোরিলটা লুকিয়ে রাখে। এদিকে ইন্টারপোল অফিসার মাহাবীর একটা হোটেলে রাভির সাথে দেখা করে। সে রাভিকে একটা প্রপোজাল দেয়। মাহাবীর রাভিকে বলে, তোমার উপর আমার আস্থা আছে। আমি জানি একদিন না একদিন মাইক্রোরিল তুমি উদ্ধার করবে। একজন চাইনিজ এজেন্টের সাথে আমার কথা হয়েছে। আমরা যদি ওই চাইনিজ এজেন্টকে মাইক্রোরিলটা দেই, তাহলে চাইনিজ এজেন্টকে আমাদের এত পরিমাণ টাকা দেবে যা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারবো না। রাভি মাহাবীরের কথায় কোনো জবাব না দিয়ে গান বের করে সরাসরি মাহাবীরের বুকে গুলি করে দেয়। এরপর বলে, আমি জানি টাকা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু টাকাই সব না। সবাই তোমার মতো বেঈমান দেশদ্রোহী নয়। রাভির কথা শেষ হওয়ার আগে মাহাবীরের মৃত্যু হয়। মাহাবীরের মৃতদেহ দেখে কমিশনার আভাস্তি রাভির সাথে রাগারাগি করে বলে, মাহাবীরকে মারার আগে অন্তত আমার পারমিশন নিতে পারতে। আমি এখন আমার সুপারিয়রের কাছে কি জবাব দেব? রাভি বলে, আপনি তো আমাকে শিখিয়েছেন দেশদ্রোহীদের কিভাবে শাস্তি দিতে হয়। এখন আপনি আমাকে বলছেন আমি কেন এমনটা করেছি?
মাহাবীরের মৃত্যু নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে না। আমরা ডিপার্টমেন্টকে বলে দেব ক্রিমিনালদের সাথে লড়াই করতে গিয়ে মাহাবীর শহীদ হয়েছে। এরপর রাফি হোটেল থেকে বের হওয়ার জন্য লিফটে যায়। হঠাৎ ইলেকট্রিসিটি চলে যাওয়ায় লিফট আটকে যায়। ওই লিফটেই ছিল পাকিস্তানি এজেন্ট জায়েদ বাশির। রাফি এবং জায়েদ কেউ কাউকে চেনে না। জায়েদ একা একা বিড়বিড় করে বলে, আজ আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, আর আজকের দিনে কিনা আমাকে এমন একটা পরিস্থিতিতে পড়তে হলো। রাফি জায়েদকে ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা জানায়। রাফি একজন ইন্ডিয়ান জানতে পারার পর জায়েদ ইন্ডিয়াকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করে। এতেই রাফি প্রচন্ড ক্ষুব্ধ হয়। দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এবং এক পর্যায়ে দুজনেই গান বের করে একে অপরকে হুমকি দিতে শুরু করে। ওই সময় লিফট খুলে যায়, তাই রাফি আর ঝামেলা না করে চলে যেতে শুরু করে। জায়েদ বলে, তোমার কথা মনে রাখবো আমি। রাফি বলে, আমার নাম রাফি কুমার, ভালোভাবে মনে রেখো। এরপর রাফি যখন নিজের বাংলোতে ফিরে আসে, সে দেখে তার মা এবং দাদি পৌঁছে গেছে। রাফি তার মা এবং দাদিকে ইন্ডিয়াতে ফিরে যেতে বলে। রাফির মা এবং দাদি দুজনেই বলে, আমরা কোথাও যাব না, এখানেই থাকবো। ওই সময় ভুসাং এর একজন লোক এসে রাফিকে জানায় ভুসাং তার সাথে দেখা করতে চেয়েছে। এরপর রাফি ভুসাং এর সাথে দেখা করতে চলে যায়। ভুসাং রাফিকে বলে, তুমি কার্লোস এবং জাগাওয়ারকে চাও, আমি ওদেরকে তোমার হাতে তুলে দেব, কিন্তু এর বদলে আমার কিছু চাই। রাফি ভুসাং এর ডিমান্ড জানতে চায়। ভুসাং বলে, আমি রানীর নেকলেস চাই, যেটা এই মুহূর্তে রয়্যাল ক্যাসেলে সংরক্ষিত আছে। রাফি বলে, আমি তোমার মতো চোর না। ভুসাং বলে, আমি ভালোভাবে জানি তোমার চুরির অভিজ্ঞতা আছে। এর আগেও তুমি লন্ডনের একটা ভল্ট থেকে ডায়মন্ড চুরি করেছো। যদিও তুমি ডায়মন্ডগুলো চুরি করেছিলে পুলিশ ডিপার্টমেন্টের কথায়, তবুও সেটাকে চুরিই বলে। সেবার তুমি চুরি করেছিলে ডিপার্টমেন্টের জন্য, আর এবার চুরি করবে আমার জন্য। রাফি জিজ্ঞেস করে, ওই নেকলেসটা কোন ডিলের জন্য তোমার প্রয়োজন? ভুসাং বলে, বেশি কৌতূহল দেখানোর প্রয়োজন নেই, তুমি কার্লোস এবং জাগুয়ারকে চাও, আমি ওদেরকে তোমার হাতে তুলে দেবো, তুমি শুধু নেকলেসটা চুরি করে আমার কাছে দাও। রাফি ভুসাংয়ের প্রস্তাবে রাজি হয়। বাংলোতে ফিরে রাফি নেকলেস চুরির ব্যাপারটা রাজা এবং রানাকে জানায়। ওরা বলে, এসব বাদ দিয়ে আমরা সরাসরি ভুসাংকে মেরে ফেলি, সেটাই বরং ভালো হবে। রাফি বলে, ভুসাংয়ের মতো লোক মাইক্রো রিলের ডিল বাদ দিয়ে একটা নেকলেস চুরি করার চেষ্টা করছে। এর মানে ওই মাইক্রো রিলের সাথে নেকলেসের কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে। দেশদ্রোহীদের গোড়া থেকে নির্মূল করতে হলে আমাদেরকে এই ক্রাইমটা করতেই হবে। এরপর রাফি রানা এবং রাজাকে নিয়ে এক্সিবিশন হল থেকে নেকলেসটা চুরি করার প্ল্যানিং করতে শুরু করে। রাফি খুব ভালোভাবে এক্সিবিশন হলের সার্ভে করে। এক্সিবিশন হলে হাই সিকিউরিটির পাশাপাশি 3 প্যাটার্নের লেজারের ব্যবস্থা রাখা আছে। কোনো রকম সন্দেহজনক পরিস্থিতি তৈরি হলে সিকিউরিটি গার্ডরা লেজার অ্যাক্টিভেট করে দেবে, আর এই লেজার কাউকে স্পর্শ করলে মৃত্যু নিশ্চিত। কাজটা অনেক বিপজ্জনক জেনেও রাফি খুব সূক্ষ্ম একটা প্ল্যান তৈরি করে। এই প্ল্যানিংয়ে রাফি নিশাকেও সামিল করে। এখানে আমরা জানতে পারি নিশা এখনো জীবিত আছে। নিশা রাফির সাথে বেইমানি করার জন্য রাফির কাছে ক্ষমা চায়। নিশার ভাই সিরিয়াস কন্ডিশনে হসপিটালে অ্যাডমিট আছে। ভাইকে বাঁচাতে নিশার প্রচুর টাকা প্রয়োজন, তাই সে রাফির কাছে হেল্প চায়। রাফি নিশাকে বলে, তোমার ভাই ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা আমি করব, তুমি শুধু আমাকে কথা দাও, নেকলেস চুরির মিশনের পর তুমি ক্রাইমের জগৎ থেকে নিজেকে একেবারে সরিয়ে নেবে। নিশা রাজি হয়। ফাইনালি এক্সিবিশনের দিন চলে আসে। এক্সিবিশন হলে পারফরমেন্স শুরু হয় 11:30টায়। এক্সিবিশন হলে ডান্স পারফরমেন্স করে নিশা। একই সময়ে মধুও পারফর্ম করছিল, তবে সেটা শুধুমাত্র রাফতারের জন্য। রাফতার অনেকটা জোরপূর্বক মধুকে তার জন্য ডান্স করায়। এক্সিবিশন হলে পারফরমেন্স চলাকালীন রাজা এবং রানা এক্সিবিশন হলের ইলেকট্রিসিটি অফ করে দেয়। সাথে সাথে সিকিউরিটি গার্ডরা এমার্জেন্সি লাইট অন করে দেয়, সেই সাথে লেজারও অ্যাক্টিভেট করে দেয়। নেকলেস চুরি করার জন্য রাফির কাছে সময় মাত্র 2 মিনিট। যা করার এই 2 মিনিটের মধ্যেই করতে হবে। রাফি আগেই এক্সিবিশন হলের ফ্লোরের সাথে ম্যাচ করে কস্টিউম তৈরি করে নিয়েছিল। সেই কস্টিউম পরে ফ্লোরে শুয়ে শুয়ে সে নেকলেসের দিকে এগোতে থাকে। রাফি অনেক কৌশলে নিজেকে লেজার থেকেও বাঁচিয়ে নেয়। এভাবে সে নেকলেসের কাছে পৌঁছে যায়। নেকলেসের প্রোটেকশন গ্লাস কেটে রাফি সেটার ভেতরে ঢুকে পড়ে। রাফিকে দেখা মাত্র সিকিউরিটি গার্ডরা গুলি চালাতে শুরু করে। বুলেট প্রুফ গ্লাস হওয়ায় রাফির কোনো ক্ষতি হয় না। রাফি আগে থেকেই সবকিছু সেট আপ করে রেখেছিল। নেকলেস নিয়ে দ্রুত সে এক্সিবিশন হলের গ্লাস ভেঙে পালিয়ে যায়। এক্সিবিশন হল থেকে বের হওয়ার সাথে সাথে ভুসাংয়ের লোকেরা রাফিকে ফলো করতে শুরু করে। ওরা রাফিকে হত্যা করে নেকলেসটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু রাফি আগে থেকেই জানতো ভুসাং এমন কিছুই করবে, তাই সে আগে থেকেই এমন সিচুয়েশনের জন্য রেডি ছিল। রাফি যখন ভুসাংয়ের লোকদের সাথে লড়াই করছিল, ওই মুহূর্তে মধু রাফতারের কাছ থেকে পালিয়ে আসে। মধু ছুটতে ছুটতে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে রাফি ভুসাংয়ের রক্তের সাথে লড়াই করছিল। রাফিকে দেখে মধু রাফির কাছে ছুটে যায়। রাফি মধুর কাছে জানতে চায় সে এখানে কি করছে। মধু রাফিকে সমস্ত ঘটনা জানায়। মধু এটাও জানায় রাফতার তাকে জোর করে বিয়ে করতে চাচ্ছে, কিন্তু মধু এখনো শুধুমাত্র রাফিকেই ভালোবাসে, তাই সে রাফতারের কাছ থেকে পালিয়ে এসেছে। রাফি মধুকে একটা হোটেল রুমে রেখে আবারও ভুসাংয়ের লোকদের সাথে লড়াই করতে যায়। লড়াই শেষে রাফি মধুর কাছে ফিরে গেলে দেখতে পায় মধু হোটেল রুমে নেই। রাফি রুমে একটা নোট দেখতে পায়। নোটে লেখা ছিল, মধুকে জীবিত ফেরত চাইলে কার্লোসের প্যালেসে চলে আসো। রাফি বুঝতে পারে কার্লোসের লোকেরা মধুকে তুলে নিয়ে গেছে। রাফি দ্রুত প্যালেসের উদ্দেশ্যে রওনা হয়। কার্লোসের প্যালেসে রাফির জন্য কার্লোস ছাড়া অপেক্ষা করছিল লায়লা, ভুসাং, জাগাওয়ার, জায়েদ এবং রাফতার। সবাই রাফির কাছ থেকে নেকলেসটা নেওয়ার পর রাফিকে হত্যা করার প্ল্যান করছিল। এরপর রাফি যখন প্যালেসে পৌঁছে যায়, কার্লোস রাফতারকে বলে, রাফির কাছ থেকে নেকলেসটা নাও আর লায়লার কাছ থেকে রিল নাও, এরপর লায়লাকে নেকলেস দিয়ে দাও। লায়লা বলে, আগে আমাকে নেকলেস দিতে হবে, আমার হাতে নেকলেস আসার ঠিক 10 সেকেন্ডের মধ্যে আপনি রিল পেয়ে যাবেন।
কথা বলার সময় লায়লা বারবার আর চোখে তাজমহলের দিকে তাকাচ্ছিল। লায়লার বডি ল্যাঙ্গুয়েজ দেখে রাফি বুঝে যায় লায়লা ওই তাজমহলের মধ্যেই রিলটা লুকিয়ে রেখেছে। রাফি কৌশলে রাফতারকে তাজমহলের কাছে নিয়ে যায়। এরপর ইচ্ছে করেই রাফতারের সাথে ধাক্কা লেগে তাজমহলের উপরে গিয়ে পড়ে। সবার চোখ ফাঁকি দিয়ে রাফি রিলটা চুরি করে রাফতারের পকেটে ঢুকিয়ে দেয়। এরপর সে নেকলেসটা রাফতারের হাতে দিয়ে দেয়। রাফতার সেটা লায়লার হাতে তুলে দেয়। সাথে সাথে কার্লোস লায়লার কাছে রিল চায়। লায়লা রিলটা নেওয়ার জন্য তাজমহলের নিচে হাত দিলে বুঝতে পারে রিলটা সেখানে নেই। লায়লা তখন হতবাক হয়ে যায়। কার্লোস লায়লার সাথে রাগারাগি করতে শুরু করে। তখন লায়লা বলে, রাভি কুমার তাজমহলের কাছে গিয়েছিল, আমার মনে হয় সেই হয়তো সেটা চুরি করেছে। রাফতার রাভিকে হুমকি দিয়ে বলে, ফেরত দাও। ওই মুহূর্তে রাজা এবং রানা উল্টোপাল্টা কথা বলে টাইম পাস করতে শুরু করে, যাতে পুলিশ ফোর্স কার্লোসের প্যালেসে পৌঁছানোর জন্য যথেষ্ট সময় পায়। কার্লোস এবং বাকি সবাই বুঝতে পারে ওরা টাইম পাস করছে। তখন কার্লোসের লোকেরা রাভির মা এবং দাদিকে নিয়ে আসে। ওরা আগেই রাভির মা এবং দাদিকে কিডন্যাপ করে রেখেছিল, যাতে রাভি ওদের সাথে ডাবল ক্রস করতে না পারে। মা এবং দাদিকে দেখে রাভি উইক হয়ে যায়। রাফতার রাভিকে গান নিচে রাখতে বলে। রাভির সাথে সাথে গানটা রেখে দেয়। এই সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তানি এজেন্ট জায়েদ রাভির দিকে গান পয়েন্ট করে, কিন্তু রাভির মা চালাকি করে জায়েদের গান ছিনিয়ে নেয়। কিন্তু ভুসাং ছুটে এসে রাভির মায়ের থেকে গান ছিনিয়ে নেয়। এরপর সে রাভিকে বলে রিল ফেরত দিতে। রাভি বলে, রিল আমার কাছে নেই, রিল আমি রাফতারকে দিয়েছি। রাফতারের সাথে আমার ডিল হয়েছিল, রিলের বদলে সে আমার কাছে মধুকে ফিরিয়ে দেবে। রাফতার বলে, রাভি মিথ্যে বলছে, আমার সাথে কোনো ডিল হয়নি রাভির। রাভি বলে, আমার কথা বিশ্বাস না হলে রাফতারের পকেট চেক করে দেখো, রিল ওর কাছেই আছে। রাফতার নিজের পকেটে হাত দিলে রিল বের হয়ে আসে। রিল রাফতারের কাছে দেখে কার্লোস ভাবে রাফতার তার সাথে বেইমানি করেছে, তাই রাফতারকে গুলি করে সে মেরে ফেলে। এরপর কার্লোস তার লোকদের বলে রিলের অথেন্টিসিটি চেক করতে, রিল আসল নাকি নকল সেটা জানার জন্য। কার্লোসের লোক রিল চেক করে জানায় রিল অথেন্টিক। এরপর কার্লোস রাভি এবং তার সাথীদের মেরে ফেলতে চায়। রাভি বলে, মৃত্যু তো সৃষ্টিকর্তার হাতে, সৃষ্টিকর্তা যখন চাইবে তখনই মৃত্যু হবে। কার্লোস বলে, কিন্তু তোর বাবার মৃত্যু তো আমি নির্ধারণ করেছি, তোর বাবা সুইসাইড করেনি, তোর বাবাকে মেরেছি আমি নিজেই। আর তোর ভাই যে অনেক বছর ধরে নিখোঁজ, তাকেও আমি মেরে ফেলেছি, সে আর কখনোই ফিরবে না। এসব শুনে রাভি এবং তার মা ও দাদি কাঁদতে শুরু করে। কার্লোস তার লোকদেরকে অর্ডার দেয় রাভি এবং তার পরিবারকে হত্যা করতে, সেই সাথে লায়লাকেও মেরে ফেলতে বলে। এই কথা শুনে লায়লা একটা গান ছিনিয়ে নিয়ে রাভির কাছে দেয়। রাভি সেটা দিয়ে কার্লোসের লোকদেরকে মারতে শুরু করে। রাভির সাথে লায়লাও গান চালিয়ে কার্লোসের লোকদের মারতে থাকে। রাভি একে একে ভুসাং, জাগাওয়ার এবং জায়েদকে হত্যা করে। জায়েদকে হত্যা করার পর রাভি জায়েদের কাছ থেকে মাইক্রো রিলটাও নিয়ে নেয়। এরপর রাভি কার্লোসকে মারতে চায়, কিন্তু কার্লোস রাভির সাথে গেম খেলতে শুরু করে। সে রাভিকে একটা চ্যালেঞ্জ করে। কার্লোস রাভিকে গুলি করার জন্য 3টা চান্স দেয়। এরপর কার্লোস ডান্স করতে শুরু করে। কার্লোস ডান্স করা অবস্থায় রাভিকে গুলি করতে হবে। রাভি যদি 3বার গুলি মিস করে ফেলে তাহলে সে পরাজিত হবে এবং কার্লোসের হাতে রাভিকে মরতে হবে। রাভি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। কার্লোস ডান্স করতে শুরু করে। রাভি প্রথম 2বার গুলি মিস করে ফেলে, কিন্তু তৃতীয়বার খুব চিন্তা ভাবনা করে কার্লোসের মুভমেন্ট ক্যালকুলেট করে গুলি করে, কিন্তু তৃতীয়বার সে সফল হয়। কিন্তু এতে কার্লোসের মৃত্যু হয় না, সে রাভিকে আহত করে পালিয়ে যায়। রাভিও বাইক নিয়ে কার্লোসের পিছু করতে শুরু করে। দুজনের মধ্যে একটা বাইক রেসিং চলে। একটা সময় রাভি কার্লোসকে তার বাইক থেকে ফেলে দেয়। কার্লোসের গেম ওভার হয়। রাভি কার্লোসের মাথায় গুলি করে তাকে হত্যা করে। এরপর রাভি ওই নেকলেসটা রয়্যাল ক্যাসেলে ফিরিয়ে দেয়। রাভি লায়লাকেও ক্ষমা করে দেয়। রাভির মতে লায়লা সুধীরের মতো একজন ক্রিমিনালকে হত্যা করে ভালোই করেছে, তাই সে লায়লার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না। তাছাড়া লাস্ট মুভিতে লায়লা রাভিকে অনেক হেল্প করেছে। মুভির একদম শেষে আমরা দেখতে পাই রাভির কাছে একটা কল এসেছে। কলটা করেছে কার্লোসের ভাই, যে দেখতে একদম কার্লোসের মতোই। কার্লোসের ভাই রাভিকে হুমকি দিয়ে বলে, তুই আমার ভাইকে মেরেছিস, খুব শীঘ্রই তোর সাথে দেখা হবে। রাভি বলে, ইমিগ্রেশনের পর আমি সবার আগে তোর সাথে দেখা করব। অর্থাৎ মুভিটা এখানেই শেষ নয়, আমরা এর সেকেন্ড পার্ট দেখতে চলেছি।